কলকাতা থেকে 874 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তনম বা ভাইজাগে। পরিষ্কার পরিচ্ছন্ন পাহাড় সমুদ্র দিয়ে ঘেরা এই স্থানটিকে ক্লিন সিটি ও স্মার্ট সিটিও বলা হয়। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে এই 2 রাত্রির 3 দিনের ভাইজ্যাগ ট্যুর করব এবং কত কম খরচায় আমরা এই ট্যুরটি সম্পন্ন করব। এবার আসি কি করে যাবেন। শালিমার স্টেশন থেকে 3:25 করমণ্ডল এক্সপ্রেস ধরে আমরা পরের দিন ভোরবেলা পৌঁছে গেছিলাম বিশাখাপত্তনমে 4:30-এ। স্লিপার ক্লাসে যাওয়ার অভিজ্ঞতা ছিল ভয়ঙ্কর, তার একটি আলাদা ভিডিও আমি বানিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এছাড়াও কিছু আলাদা ট্রেনের নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে আপনাদের সাহায্যার্থে। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। এইমাত্র আমরা করমণ্ডল করে ভাইজ্যাগে এসে পৌঁছেছি। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। হোটেল ইসিতা ইন আরকে ব্রিজ থেকে হাঁটা পথে 3 মিনিট লাগে, শিবানী মাল্টি সিকিউরিটিস হসপিটালের পাশে। হোটেলটা ছিল বেশ পরিষ্কার ও ওয়েল মেনটেনেন। রিসেপশনটা ছিল বেশ সুন্দর, লিফটের ব্যবস্থা আছে এবং আধুনিক সব রকমের অ্যামেনিটিসও ছিল রুমে। রুম সার্ভিসও ছিল খুব ভালো। ডবল বেড চার্জ নিয়েছিল আমাদের কাছ থেকে 1300 টাকা ও 4 বেডের চার্জ নিয়েছিল আমাদের কাছ থেকে 2200 টাকা। তবে এই হোটেলের কোনো পার্সোনাল রেস্টুরেন্ট নাই, তবে খাবারের অর্ডার দিলে তারা খাবার প্রোভাইড করে। আমাদের কোনো অসুবিধা হয়নি এবং দামও ঠিকঠাক নিয়েছিল। মেনু কার্ড রুমেই রাখা আছে, আপনারা মেনু কার্ড দেখে খাবারের অর্ডার দিতে পারেন। একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, আরকে ব্রিজের বাস স্ট্যান্ডের সামনে যে হোটেলগুলি আছে সেগুলো না দেখে বুক করবেন না, তাহলে হয়তো আপনারা ঠকে যেতে পারেন। তাহলে আমরা দেখে নিলাম কীভাবে যাব আর কোথায় থাকব। আর এবার দেখে নেব কি কি দেখব আর গাড়ি ভাড়াই বা কত। ভাইজ্যাগে ঘুরে দেখার জায়গা অনেক। শহরটি পূর্বঘাট ও বঙ্গোপসাগরের উপকূল মাঝে অবস্থিত। সমুদ্র পাহাড়ের মেলবন্ধন এই স্থানে আমরা দেখতে পাই। তাই কথা না বাড়িয়ে চলুন ঘুরে দেখি এই ভাইজ্যাগ শহরটিকে। আর গাড়ি ভাড়া ও মোট খরচ কত লেগেছিল তা আমি এই ভিডিওর শেষে বলে দেবো। ভাইজ্যাগের সাইট সিন আমাদের শুরু। সকাল সকাল একটা গাড়ির সঙ্গে কথা বলে গাড়ি বুক করে আমরা চলে এসেছি ভাইজ্যাগ ভ্রমণের উদ্দেশ্যে। তো আমাদের আজকে প্রথম গন্তব্যস্থান হচ্ছে সাবমেরিন এবং এয়ারক্রাফট মিউজিয়াম। তো চলুন একে একে করে ঘুরে দেখি। এয়ারক্রাফট মিউজিয়ামের টিকিটের মূল্য ছিল অ্যাডাল্টের জন্য 70 রুপিস এবং চাইল্ডের জন্য 40 রুপিস এবং ভিডিও ক্যামেরার জন্য 200 রুপিস। টাইমিংটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ঢুকেই আমরা এই স্থানে একটি ম্যাপ দেখেছিলাম এবং ভাইজ্যাগ লেখা এয়ারক্রাফটের ছবি দেখে নিয়েছিলাম। এখানে TU-142 এর মিউজিয়ামে আমরা এখন প্রবেশ করছি। চলুন ভেতরে গিয়ে দেখি। দেখতে পেয়েছিলাম শ্যাডোস অফ ফ্লাইং বার্ডস, দেখতে পেয়েছিলাম ক্যাপ্টেনের ছবি এবং প্লেন সম্পর্কিত নানান তথ্য, কি করে রেকর্ডিং করা হবে, কেমন করে প্লেন চালনা করা হয়, প্লেন ক্র্যাশ করলে কি করে পাইলট নেমে পড়বে উপর থেকে, সাবমেরিনকে ডিটেক্ট করে তাকে কি করে ধ্বংস করবে এবং প্লেনের ইঞ্জিন, এই সব আমরা একে একে দেখে নিয়েছিলাম এই মিউজিয়ামে। চলুন এবার আমরা TU-142 এয়ারক্রাফটের ভেতরে ঢুকে দেখি। TU-142 ইন্ডিয়ান নেভি জয়েন করে 18 জুলাই 1968 এবং রিটায়ার নেয় 27 মার্চ 2017 রাজ আলী এয়ারবেস থেকে। মোট 6 পার্সন লাগতো এই এয়ারক্রাফটে চালনা করতে। টোটাল 29 বছর সার্ভিস দিয়েছে এই এয়ারক্রাফট ইন্ডিয়ান নেভিতে। এই মিসাইলগুলোই ফেলা হতো TU-142 থেকে। চলুন এবার আমরা ক্যাপ্টেনের ঘরটা দেখে নিই। মূলত এই TU-142 এয়ারক্রাফটকে ইউজ করা হতো অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট হিসাবে। এয়ারক্রাফট মিউজিয়ামের পর চলুন এবার আমরা সাবমেরিন মিউজিয়ামটা দেখে আসি। 18 ডিসেম্বর 1969 টু 27 ফেব্রুয়ারি 2001 পর্যন্ত এই INS কর্সুরা 31 বছর তার পরিষেবা দিয়েছিল ইন্ডিয়ান নেভিতে। এই সাবমেরিনে প্রবেশ করতে গেলে অ্যাডাল্টের জন্য 70 টাকা এবং চাইল্ডের জন্য 40 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 200 টাকা দিয়েছিলাম আমরা। এবং আপনারা যদি চান একসঙ্গে 3টে মিউজিয়াম সাবমেরিন, TU-142 এবং সি হ্যারিয়ারের টিকিট বুক করতে পারেন। সেক্ষেত্রে 140 টাকা অ্যাডাল্টের ক্ষেত্রে এবং 80 টাকা চাইল্ডের ক্ষেত্রে আপনাদের লাগবে। চলুন তবে আমরা এবার সাবমেরিনের ভেতরটা ঘুরে দেখি কিভাবে টর্পেডো লঞ্চ করা হয়, কিভাবে টর্পেডোকে রাখা আছে এবং এই সাবমেরিনের ভেতরে
এই সাবমেরিনকে যারা চালনা করে তাদের জীবনযাত্রা। এই সাবমেরিনের সামনে এবং পেছন থেকে টর্পেডো লঞ্চ করা যায়। ঠিক এইখান থেকেই টর্পেডো লঞ্চ করা হয়। এই হলো টর্পেডো। এই সাবমেরিনের ভেতরে টোটাল 7টা কম্পার্টমেন্ট আছে। তো চলুন আমরা একে একে দেখে নিই সেগুলোকে। দেখুন এখানে হাত ধোবার বেসিন আছে, আর এইখান থেকে সিগন্যালিং অপারেট করে। আর এই হলো শোবার জায়গা সাবমেরিনের ভেতরে। এই হলো খাবার জায়গা। এই সাবমেরিনের চাকাগুলো দ্বারা সাবমেরিনকে আপ অ্যান্ড ডাউন করা হয়। এটা হচ্ছে রেডিও রিসিভ রুম। এখান থেকে এই টর্পেডো সিগন্যাল রিসিভ এবং সেন্ড করা হয়। এটি সাবমেরিনের শয়নকক্ষ অর্থাৎ বিশ্রাম করার জায়গা। এই হলো কিচেন রুম। এখানেই সাবমেরিনের লোকেদের জন্য খাবার প্রস্তুত করা হয়। এটাই হলো সাবমেরিনের ডিজেল ট্যাঙ্ক। এখানেই সাবমেরিনের ডিজেল সংরক্ষণ করা হয়। এই হলো সাবমেরিনের আরেকটি বেসিন এবং এই হলো সাবমেরিনের টয়লেট। 7খানা কম্পার্টমেন্ট আছে এখানে। আর এর তলায় হচ্ছে টোটাল ইঞ্জিনটা আছে। এই সাবমেরিন এবং এয়ারক্রাফট মিউজিয়াম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং যদি ভালো লেগে থাকে আমার এই উপস্থাপনা তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাইজ্যাগ খুব ক্লিন সিটি, রাস্তাঘাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর ডান দিকের দৃশ্যটা দেখুন, সমুদ্রটাকে কি সুন্দর লাগছে এইখানে। ভাইজ্যাগের এই স্থানটিও খুব সুন্দর, রামানাইডু ফিল্ম সিটি। আমরা এখন দাঁড়িয়ে আছি রামানাইডু ফিল্ম সিটিতে। এখানে মোটামুটি অনেক ফিল্মেরই শুটিং হয়েছে। তো এই হচ্ছে সেই ফিল্ম সিটি। এখানে অতি অবশ্যই আসবেন আপনারা। কি দারুণ জায়গাটা দেখুন। ওই যে রাস্তাটা আছে ওইখান থেকে আপনাদের আসতে হবে, এই সিটি দিয়ে এখানে আসতে হবে। প্রচুর ল্যাঙ্গুয়েজে ফিল্মে শুটিং হয়েছে এই ফিল্ম সিটিতে। বাংলা, হিন্দি, ইংরেজি, তামিল, তেলেগু, মালায়ালাম, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজে। তো চলুন আমরা এই ফিল্ম সিটিটা একটু ঘুরে দেখে নিই। আর এই হলো টাউন পুলিশ স্টেশন। এই হচ্ছে ফটো গ্যালারি। যেসব সিনেমা এখানে হয়েছে সেসব নায়ক নায়িকার ছবি, পরিচালকের ছবি এবং তাদের প্রাপ্ত পুরস্কারের কপি এখানে সংরক্ষিত করে রাখা আছে। কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা, সমুদ্র নিচে আর আমরা ঠিক সমুদ্রের উপরে আছি। আমরা এখন চলে এসেছি থোটলাকোন্ডা বুদ্ধিস্ট কমপ্লেক্সে। এটা বিশাখাপত্তনম থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। এখানে বুদ্ধিস্ট স্তূপাসব দেখতে পাওয়া যায়, বুদ্ধদের স্তূপ এখানে। তো ভেতরে কিছু নেই, জাস্ট এই রাউন্ড গুম্ফা। এটা একটা এক অদ্ভুত নেচারের খেলা, যেখানে বায়ু মানে এয়ার তার শক্তি খাটিয়ে একটা পাহাড়কে এমনভাবে মধ্যখান থেকে ফুটো করে দিয়েছে যে সেটা একটা আর্চ আকৃতি ধারণ করেছে। তো চলুন দেখি গিয়ে একবার। আমরা এখন দাঁড়িয়ে আছি থোটলাকোন্ডা বিচে। প্রকৃতির এক অসীম ক্ষমতায় একটি পাহাড়ের মধ্যখানে গর্ত হয়ে একটি আর্চ আকৃতির পাহাড়ের সৃষ্টি হয়েছে। এই হচ্ছে থোটলাকোন্ডা বিচ। আমরা এখন এসে পৌঁছেছি ঋষিকোন্ডা বিচে। ভাইজ্যাগের সবচাইতে সুন্দর বিচ হলো এই ঋষিকোন্ডা বিচ। এই বিচ ছাড়া ভাইজ্যাগে আর কোনো বিচে চান করার কোনো অনুমতি নেই। এই বিচ যেমন সমতল তেমন এখানকার জল পরিষ্কার ও পরিচ্ছন্ন, এতটাই স্বচ্ছ যে
জলের তলায় আপনি আপনার পা দেখতে পারবেন, বা যদি কিছু থাকে সেটা আপনি স্পষ্ট দেখতে পাবেন। ভিজে কাপড় চেঞ্জ করারও এখানে আলাদা রুম আছে। এখন আমরা কৈলাসগিরির পথে যাচ্ছি, আর ভিড়টা দেখুন খালি। সামনে যা দেখতে পাচ্ছেন ওপরে ওটা হচ্ছে ওয়েদার স্টেশন। এখান থেকে ওয়েদারের ফোরকাস্টিং করা হয়। এই হলো টয় ট্রেন। এই টয় ট্রেন করে আপনারা গোটা কৈলাসগিরিকে ঘুরে দেখতে পারবেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এই টয় ট্রেনের ফেয়ার, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এখানে আপনি ঘোড়াও চড়তে পারবেন এবং বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে। ভাইজ্যাগের একটি দর্শনীয় স্থান হচ্ছে এই কৈলাসগিরি। এখানে আমরা মহাদেব এবং মাতা পার্বতী বিশাল বড় মূর্তি দেখতে পাই। এখানে ব্যাটারি চালিত কারেরও ব্যবস্থা আছে। টয় ট্রেন খুব ঝিকঝিক করতে করতে এগিয়ে চলেছে তার ছোট্ট পথ দিয়ে কৈলাসগিরির মধ্যে। এই টয় ট্রেনকে আপনারা উপভোগ করতে পারেন এর রাইড নিয়ে। আমরা এখান থেকে রোপওয়ে ধরবো। এই কৈলাসগিরি থেকে এখান থেকে রোপওয়ে ছাড়ে। আমরা এসেছি ওপরে গাড়ি করে, কিন্তু আমরা নামবো রোপওয়ে করে। অ্যাডাল্টের 150 টাকা এবং বাচ্চাদের 80 টাকা ভাড়া আপ অ্যান্ড ডাউনসের এই রোপওয়ে। লাঞ্চ ব্রেকের জন্য রোপওয়ে 1টা থেকে 2টো পর্যন্ত বন্ধ থাকে, তো সেই সময়টা আপনারা দেখে নেবেন। আপনারা যদি চান এই রোপওয়ে করেও কৈলাসগিরির ওপরে উঠতে পারেন। আমরা গাড়ি করে উঠেছিলাম, আর আপনারা চাইলে রোপওয়েতেও উঠতে পারেন। এই রোপওয়ে থেকে ভাইজ্যাগ সিটিটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। এর সৌন্দর্যতাকে খুব উপভোগ করা যায়, যেন মনে হয় একটি প্লেন থেকে আমরা এই ভাইজ্যাগ সিটিকে দেখছি। চলে এলাম আমরা। এইবার আমাদের এই পথ দিয়েই হেঁটে নিচের দিকে নেমে যেতে হবে। আজকের দিনে আমাদের শেষ গন্তব্য ছিল এই মৎস্য বন্দর, কিন্তু শুটকি মাছের এত গন্ধ চারিদিকে, আমরা তাই আর এইখানে নামিনি। আমরা গাড়ি নিয়ে চলে গেছিলাম। আপনারা যদি চান এই বন্দরকে ঘুরে দেখতে পারেন। আরকে ব্রিজের বাস স্ট্যান্ডের সামনে এই হোটেলটি থেকে আমরা 2 দিন ডিনার করেছিলাম। স্বাদ খুব সুন্দর এবং রিজনেবল, আমরা ট্রাই করতে পারেন। গুড মর্নিং। তো আজকে আমাদের ভাইজ্যাগের সেকেন্ড দিন। আজকের ট্যুর প্ল্যানটা ছিল আমরা সীমাচলন মন্দির যাব এখন, এরপর যাব ইয়ারাদা বিচ, ওখান থেকে ডলফিন নোজ আর লাইট হাউস দেখে আজকে আমরা ফিরে আসব। এই ইয়ারাদা ব্রিজ আর সীমাচলন যেতে গেলে আপনাকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে সকালবেলা। আমরা এখন প্রবেশ করছি সীমাচলন মন্দিরের প্রবেশ গেটে। এখানে গাড়ির পার্কিংয়ের জন্য 30 টাকা দিতে হবে। একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের, আপনারা যদি সীমাচলন মন্দিরে অটো করে আসেন তাহলে কিন্তু এই প্রবেশ গেটের আগেই অটোকে আপনাকে ছেড়ে দিতে হবে। এরপরে আর অটো যাবে না, আপনাকে এখান থেকে গাড়ি অথবা বাসে করে সীমাচলন মন্দিরে যেতে হবে। আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এই গাড়ি সীমাচলন মন্দিরের একদম গেট অবধি চলে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি সীমাচলন মন্দিরের সামনে। এই মন্দিরে শ্রীকৃষ্ণের নরসিংহ অবতারের রূপ আমরা দেখতে পাই। এখানে শ্রীকৃষ্ণ নরসিংহ দেব নামে পূজিত হয়। এই মন্দিরটি পুরোটাই তিরুপতির আদলে তৈরি, তাই একে আমরা ছোট তিরুপতির মন্দিরও বলতে পারি। সীমাচলন মন্দির, কিন্তু এই মন্দিরে ভেতরে ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। যদি আপনি কোনোভাবে এই মন্দিরের ভেতরে ফটো করেন সেটা কিন্তু আইনত অপরাধ। এবং এখানে আপনি না মোবাইল নিয়ে ঢুকতে পারবেন, না কোনো ব্যাগ নিয়ে ঢুকতে পারবেন, না ক্যামেরা নিয়ে ঢুকতে পারবেন। তো আপনাকে কিন্তু মন্দিরের বাইরেই সব কিছু রেখে যেতে হবে। তারা হেলমেট, ব্যাগ সব জমা রাখতে পারেন। এখানে চটিও জমা রাখতে পারেন। এখানে জুতো জমা রাখবার ব্যবস্থা আছে। মোবাইল, ব্যাগ, ফ্যাগ সব আপনারা এই স্থানে জমা রাখতে পারেন। ভোগ বিতরণ করা হচ্ছে, এবং আপনি যদি চান সেই ভোগ বাইরে থেকে কিছু অর্থের মূল্যে সংগ্রহ করতে পারেন, প্রসাদ হিসাবে নিজের বাড়িতে নিয়ে যেতে পারেন। মন্দিরের ভেতরে টোটাল 3 রকমের লাইন দেখা যায়। একটি হচ্ছে জেনারেল লাইন, যেখানে সবাই দাঁড়িয়ে লাইনে পুজো দিচ্ছে। আরেকটি হচ্ছে 100 টাকার লাইন, এবং আরেকটি হচ্ছে 300 টাকার লাইন। আপনাদের যদি তাড়া থাকে আপনারা এই 100 টাকা বা 300 টাকার লাইনে দাঁড়িয়েও পুজো দিতে পারেন। সীমাচলন মন্দির দর্শন করে আমরা যাত্রা করলাম ইয়ারাদা বিচের উদ্দেশ্যে।
తీసుకుంటారా మొత్తం చెప్పాలా మొత్తం এই হচ্ছে ইয়ারাদা বিচ। এখানে বিশেষ কিছু নেই, শুধু এই বিচটা আছে দেখুন। এই ইয়ারাদা ব্রিজে সমুদ্র এবং পাহাড়ের মিলনস্থল দেখতে পাওয়া যায়। এই বিচে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। এইবারে আমরা চলে এসেছিলাম ডলফিন নোজ আর লাইট হাউস দেখতে। এই দেখুন এখানকার টিকিটের দাম এখানে দেয়া আছে। ভাইজ্যাগের সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই লাইট হাউস। একবার কিন্তু অতি অবশ্যই আসবেন এই লাইট হাউসে। কি আছে এই লাইট হাউসে? প্রথমত আমরা এখানে অনেক ম্যাপ দেখতে পাচ্ছি, অনেক লাইট হাউসের সম্বন্ধে এখানে বলা আছে। আসল কি আছে চলুন দেখাচ্ছি। খুব সাবধানে এই লোহার সিঁড়ি দিয়ে উঠতে হবে আপনাদের লাইট হাউসে। এই হচ্ছে ডলফিন নোজ, যেটা আমরা লাইট হাউস থেকে দেখছি। এই দেখুন পুরো টাইপ অফ লাগছে, পুরো ডলফিনের মতো এখান থেকে। আর লাইট হাউস থেকে কি সুন্দর জায়গাটা লাগছে দেখুন, ভাইজ্যাগ সিটিটা দেখা যাচ্ছে এখান থেকে পুরো। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি কিছু সেলফি তুলে বিদায় জানিয়েছিলাম এই লাইট হাউসকে। সন্ধ্যেবেলায় আমরা ফিরে এসেছিলাম আরকে বিচে এই সমুদ্র তটে। কাটিয়েছিলাম কিছু বিশেষ মুহূর্ত, কারণ আজই তো শেষ এই ভাইজ্যাগ ট্যুর। কাল সকালে কিরিন্ডাল ধরে চলে যাব আমরা আরাকু। এখন আমরা দাঁড়িয়ে আছি সমুদ্র তটে, আর সন্ধ্যেবেলার এই সমুদ্র তটে দাঁড়িয়ে এই সমুদ্রকে উপভোগ করা যে কী মজা, তার অনুভব আমি একাই করতে পারছি। আর আজকে আমাদের শেষ এই ভাইজ্যাগ ট্যুর। আমরা আজকে রাত্রিবেলা ভাইজ্যাগে শেষ নাইট কাটিয়ে কালকে সকালবেলা কিরিন্ডাল ধরে চলে যাব আরাকুর পথে। সেই ভিডিও আসবে এর পরের পর্বে। আর আজকে সমগ্র ট্যুরে এই যাবতীয় সব কিছু ইনফরমেশান আমি আপনাকে দিয়েছি। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, তাহলে অতি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো অপেক্ষা করুন আমার পরের ভিডিও আসার জন্য। আর এই ভিডিওটা কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আরও কিছু ইনফরমেশান আপনাদের দরকার হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য ইনফরমেশান আপনাকে দেওয়ার চেষ্টা করি। তো আজকের মতো জানাই আপনাদের গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। এই ট্যুরের প্রতিজনের কত খরচা হতে পারে তার একটা রাফলি আইডিয়া দিয়ে দিলাম আমি।